নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহার ছোট্ট আড়ম্বরহীন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির স্বরশাস্ত্র। শুরু করি। মৌর্যদের জয় নির্বিকল্প হয়েছে। সিন্ধ ও পর্বত্যাকা রাজ্যের সর্বত্র এখন ময়ূর চিহ্নের বিজয় পতাকা উঠছে। মলয়কেতু আবারও তার সেনা, তার রাজ্যকে পরিত্যাগ করে ভীরুর ন্যায় পালিয়েছে। বন্দী অবস্থায় আনা হয়েছে মহামাত্য সুদীপ্তক ও সেনাপতিকে। হঠাৎ প্রবল জয়ধ্বনির মধ্যে সেনাদের মধ্যে থেকে তাদের সামনে এসে দাঁড়ালো এক দীপ্তমান যুবক। যুবক তাদের দুজনের পরিচিত হলেও পরনে সামরিক সাজ, বর্ম ও চারদিক থেকে ওঠা হর্ষধ্বনি থেকে তাদের বুঝতে বাকি রইল না এই যুবকের পরিচয়। মগধাধীশ সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যর জয়, মহাপরাক্রমী বীর সম্রাট চন্দ্রগুপ্তর জয়, আর্যাবর্ত শাসক চন্দ্রগুপ্ত মৌর্যর জয়। মাথার সামরিক শিরস্ত্রাণ খুলে চন্দ্রগুপ্ত বলল, এ কি, এদের এভাবে বন্দী কেন করা হয়েছে? এখনই মুক্ত করো মহামাত্য সেনাপতিকে। দুজন সৈনিক এগিয়ে এসে সুদীপ্তক ও সেনাপতিকে বন্ধন মুক্ত করল। চন্দ্রগুপ্ত বললেন, আপনার সাক্ষাৎ পেয়ে আমি হর্ষিত হলাম আর্য সুদীপ্তক। আমার গুরু আচার্য চাণক্যর কাছে আপনার প্রশংসা শুনেছি। আর সেনাপতি, আপনি ধন্য। আপনি বিপদে নিজের সেনাকে পরিত্যাগ করেননি। আপনি বীর আর্য। চন্দ্রগুপ্ত মৌর্যর অভিবাদন গ্রহণ করুন। সুদীপ্তক নিশ্চিত হতে পারছে না যে তার সামনে দাঁড়ানো মগধপতি তাদের সঙ্গে পরিহাস করছে কিনা। পরাজিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও সেনাপতির প্রতি কোনো বিজয়ী রাজা সম্মান প্রদর্শন করে? চন্দ্রগুপ্ত আবারও বললেন, আপনাদের জ্ঞাতার্থে জানাই, আপনাদের সেনাবাহিনীর প্রাণহানি আমরা করিনি। অন্তত চেষ্টা করেছি যতটা সম্ভব রক্তপাতহীন হয় সেভাবেই রণকৌশল অবলম্বন করতে। আপনাদের অর্ধেক সেনা গিরিপথে আটকে আছে। আমরা শুধুই তাদের পথ আটকে তাদের উপত্যকায় আটকে রেখেছি। প্রাণহানি তাদের হয়নি বলাই চলে। এইবার বিস্মিত হলেন সুদীপ্তক ও সেনাপতি। সুদীপ্তক বললেন, বেশ, শুনে খুশি হলাম সম্রাট, কিন্তু আমাদের সঙ্গে আপনি কি করতে চান? বিন্দু মাত্র চিন্তা না করেই চন্দ্রগুপ্ত উত্তর দিলেন, আমার ইচ্ছা আপনি আমাদের মৌর্যদের মার্গদর্শন করুন। আমি আচার্য চাণক্য ও মহামতি কাত্যায়নের আশীর্বাদ পেয়েছি ইতিমধ্যে। আপনি ও সেনাপতি যদি আমাদের সঙ্গে যোগ দেন তবে আমি খুবই খুশি হব। এটাই আমার একান্ত অনুরোধ আপনাদের প্রতি আর্য। সেনাপতি এবং সুদীপ্তক একে অন্যের মুখের দিকে একবার চেয়ে নিল। সেনাপতি বলল, আর যদি আমরা আপনার সঙ্গে যোগ দিতে অস্বীকার করি? তবে আপনারা মুক্ত। আমরা মুক্ত? আপনি আমাদের নিঃশর্তে মুক্তি দেবেন? অবশ্যই। এই আমার গোটা সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে আমি কথা দিলাম, আপনারা যদি আমায় সাহায্য করতে ইচ্ছুক না হন তবে আপনারা মুক্ত। আপনাদের সৈনিকদের জন্যেও একই কথা প্রযোজ্য। তারা যদি স্ব ইচ্ছায় মৌর্য সেনার অংশ হতে চায় তবে তারা স্বাগত, অন্যথায় তারা মুক্ত। সেনাপতি সিংহরণ এতক্ষণ সব শুনছিলেন। সম্রাটের কথা শেষ হতে তিনি বন্দী সেনাদের উদ্দেশ্যে বললেন, শুনলে শুনলে তোমরা আমাদের সম্রাট চন্দ্রগুপ্তর কথা? এইবার বলো, তোমরা কি সেই রাজার বিশ্বস্ত থাকতে চাও যে রণভূমিতে তোমাদের পরিত্যাগ করে কাপুরুষের মতো নিজের প্রাণ রক্ষা করে পলায়ন করে? নাকি সেই সম্রাটকে নিজেদের অধিনায়ক হিসেবে পেতে চাও যে নিজের সৈনিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধক্ষেত্রে নিজের রক্ত ঝরিয়ে তাদের গৌরবময় জয় এনে দেয়? অন্যদিকে দাঁড়িয়ে থাকা বিশাল মগধের সেনা আবারও প্রবল জয়ধ্বনিতে ফেটে পড়ল। মলয়কেতুর সেনাদের মন বুঝতে অভিজ্ঞ সুদীপ্তক
ও সেনাপতির সময় লাগলো না। সুদীপ্তক জানে গোটা ঘটনাটা এমনভাবেই ঘটানো হয়েছে যাতে বিনা যুদ্ধে স্বইচ্ছায় পর্বতকার সেনা মৌর্যদের সঙ্গে যোগ দেয়। এই গোটা পরিকল্পনা কার মস্তিষ্ক প্রসূত সেটাও অনুমান করতে অসুবিধা হচ্ছে না তার। না, সত্যি আপনি এ যুগের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি আচার্য। মনে মনে প্রশংসা না করে থাকতে পারলেন না সুদীপ্তক। তাহলে আপনাদের নির্ণয় কি মহামাত্য সেনাপতি? প্রশ্নটা করে হাসি মুখে নিজের ডান হাত তাদের দিকে বাড়িয়ে দিলেন সম্রাট চন্দ্রগুপ্ত। প্রথমে সুদীপ্তক এবং তারপর সেনাপতি সেই বাড়িয়ে দেওয়া হাতের উপর নিজেদের ডান হাত রাখলেন। এইবার মৌর্য সেনার হর্ষধ্বনিতে যোগ দিল পর্বতকা সেনাবাহিনী। 43। কুটির অন্ধকার হতেই জীবসিদ্ধি তার সহজাত প্রবৃত্তি অবলম্বন করেই তরবারি হাতে চাণক্যর সামনে এসে দাঁড়িয়েছে। সে টের পেল পাশ থেকে একজন প্রহরী ও শশাঙ্ক চিৎকার করে ঝাঁপালো বিধরক যেখানে বসেছিল সেদিকে। অন্ধকারে ধস্তাধস্তির মধ্যেই কেউ একজন সবেগে দরজার দিকে ছুটল বলে মনে হলো। পেছনে কেউ ধাওয়া করল, কিন্তু হঠাৎ প্রথম জনকে থেমে যেতে হলো। পর মুহূর্তে দরজার দিক থেকে আলো ঢুকল ঘরে। দুজন প্রহরী কুটিরে প্রবেশ করল। একজনের হাতে খোলা তরবারি, অন্যজনের হাতেও তাই, সঙ্গে অন্য হাতে মশাল। তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে বিধরক। মাটি থেকে উঠছে শশাঙ্ক আর একজন সৈনিক, তার হাতে একটা ছোট ছুরি। সেটা সে সম্ভবত এতক্ষণ নিজের কাপড়ের ভাঁজে লুকিয়ে রেখে বসেছিল। শশাঙ্কর হাতে এক জায়গায় সামান্য কেটেছে দেখল জীবসিদ্ধি, সম্ভবত ওই ছুরির আঘাতেই। জীবসিদ্ধি অনুমান করতে পারল কি ঘটেছে। ঘর অন্ধকার করে পালানোর চেষ্টা করেছে বিধরক। শশাঙ্ক আর এই প্রহরীর সঙ্গেই ধস্তাধস্তি হচ্ছিল, কিন্তু চিৎকার শুনে বাইরে লুকিয়ে থাকা সৈনিকরা দরজা দিয়ে ঢুকে আসায় বিধরক পালাতে পারেনি। দ্রুত ঘুরে গিয়ে পেছনের দরজার দিকে দৌড়ল বিধরক, কিন্তু কুটিরের ভেতরে থাকা দ্বিতীয় সৈনিক তার পথ আটকে দাঁড়ালো। ততক্ষণে পেছনের দরজা দিয়েও দুজন সৈনিক ঢুকে এসেছে। বিধরককে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। ইতোমধ্যে মাটিতে যে সৈনিকটি পড়েছিল সেও উঠে দাঁড়িয়েছে। পেছন থেকে সে ঝাঁপিয়ে বিধরকের ছুরি ধরা হাত চেপে ধরল। অপর হাতটি ততক্ষণে শশাঙ্ক ধরে ফেলেছে। নিষ্ফল প্রতিরোধ করো না বিধরক। তুমি যতই দুর্ধর্ষ যোদ্ধা হও না কেন, মগধের 6 জন প্রথম সারির সশস্ত্র যোদ্ধার সঙ্গে তুমি পেরে উঠবে না, চাণক্য বলে উঠলেন ঠান্ডা গলায়। জীবসিদ্ধি আশা করেনি চাণক্যর কথায় ফল হবে, কিন্তু তা হলো। বিধরক তার হাত ছাড়ানোর চেষ্টা বন্ধ করল। ধীরে ধীরে হাতের মুষ্টি আলগা করে দিতে তার হাত থেকে ছুরিটা পড়ে গেল মেঝেতে। সৈনিক দুজন মুহূর্তে অভ্যস্ত ভঙ্গিতে বিধরকের 2 হাত পিছমোড়া করে বেঁধে ফেলল। বিধরককে হাঁটুতে ভর করে মেঝেতে বসালো সৈনিকরা। চাণক্য ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন, বিধরক, তোমায় আমি কিছু প্রশ্ন করব। সেগুলোর যথাযথ উত্তর পেলে তোমার প্রাণ রক্ষার দায়িত্ব আমি নিতে পারি, এবং তোমায় কোনো নির্যাতন করা হবে না কথা দিতে পারি। অন্যথায় তুমি জানো তো, লোকে বলে মগধের কারাগারের সামন্তদের সামনে প্রস্তরখণ্ড মুখ খোলে। বিধরক এতক্ষণ মাথা নিচু করেছিল, এইবার চোখ তুলে চাণক্যর চোখে চোখ রাখল। বলল, জীবন মৃত্যুর কথা কেই বা বলতে পারে চাণক্য? ওই যে দেখো, আমি এই কক্ষে মৃত্যুর ঘ্রাণ পাচ্ছি চাণক্য। তুমি কি পাচ্ছ তার গন্ধ? সে কিন্তু ইতিমধ্যে থাবা বসিয়েছে। তার চোখের দৃষ্টিতে ও কথায় যেন কিছুর অশুভ ইঙ্গিত পেল জীবসিদ্ধি। সম্ভবত চাণক্য সেরকমই কিছু অনুভব করেছেন, কারণ জীবসিদ্ধি দেখল চাণক্য তার অন্তর্ভেদী চোখে
এক দৃষ্টে তাকিয়ে আছেন বিধরকের দিকে, যেন তিনি তার মনের কথা বোঝার চেষ্টা করছেন। হঠাৎই চাণক্যর চোখে তীব্র আতঙ্ক ফুটে উঠল। না 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 না, হে বিষ্ণু, না! ভয় মাখা কণ্ঠে চাণক্য কথা বলতে বলতেই তাকালেন শশাঙ্কর দিকে। জীবসিদ্ধি আচার্য দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতেই দেখতে পেল কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ছে শশাঙ্ক। তার চোখের মনি উল্টে যাচ্ছে, প্রবল খিঁচুনিতে মুখ বিকৃত হয়ে যাচ্ছে তার। শশাঙ্কর দিকে ছুটে গেল জীবসিদ্ধি ও চাণক্য। শশাঙ্কর শরীর ধরে ফেলল তারা দুজন। চাণক্য উন্মাদের মতো শশাঙ্কর শরীর ধরে ঝাঁকাতে ঝাঁকাতে চিৎকার করছেন, না না, বিষ্ণু রক্ষা করো, চোখ খোলো শশাঙ্ক, দয়া করে চোখ খোলো। জীবসিদ্ধিও হতবুদ্ধির মতো শশাঙ্ককে ডাকছে, কি হচ্ছে তোমার মিত্র? কি হচ্ছে শশাঙ্কর? আচার্য, ওই ছুরির ফলায় বিষ ছিল, যে বিষ বানে ব্যবহার করা হতো। শশাঙ্কর মুখ থেকে গ্যাঁজলা বেরোনো শুরু হয়েছে। মস্তিষ্কে বায়ু পৌঁছতে না পেরে মুখ নীল হয়ে উঠতে শুরু করেছে। গ্যাঁজলা ওঠা মুখেই শশাঙ্ক শুধু উচ্চারণ করল, আচার্য, কন্যা, নাম। শেষবারের মতো একবার কেঁপে উঠে স্থির হয়ে গেল শশাঙ্ক। পাথরের মতো তার মাথা নিজের কোলে নিয়ে চাণক্য বসে রইল। শশাঙ্কর এক হাত নিজের দু হাতে চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল জীবসিদ্ধি। জীবসিদ্ধির কানে হাসির আওয়াজ এলো। ভেজা চোখের জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে দেখল বিধরক হাসছে, অট্টহাস্যে ফেটে পড়েছে সে তাদের দেখে। জীবসিদ্ধি সহ্য করতে না পেরে তরবারি তুলে বিধরককে হত্যা করতে উদ্যত হতে চাণক্য তার হাত চেপে থামালো। শশাঙ্কর নীল হয়ে যাওয়া মুখের দিক থেকে চোখ না সরিয়েই না সূচক ঘাড় নেড়ে তাকে থামতে ইঙ্গিত করল। বিধরক এখনো হেসে চলেছে। হাসতে হাসতেই বলল, কি চাণক্য, হত্যা করো আমায়? শিষ্যর মৃত্যুর প্রতিশোধ নেবে নাকি আমায় জীবিত রেখে শকুনির সন্ধান জানবে? কি করবে তুমি কৌটিল্য? আরো জোরে হেসে উঠল সে। বলল, তোমার এক শিষ্যকে রক্ষা করতে পেরেছ বটে, কিন্তু দ্বিতীয় জনকে পারলে না। জানো চাণক্য, আমার আচার্য আমাকে বলেছিল যে তুমি যদি একবার এখানে পৌঁছে যাও তবে আমাদের কৌশল তুমি সহজেই ধরে ফেলবে। তাই আমি আজকে সকাল থেকেই তৈরি ছিলাম তোমার জন্যে। ভেবেছিলাম অপূর্ণ কাজ আমি সম্পূর্ণ করে দিতে পারবো। গুরুদেব বলে জীবসিদ্ধি সদা সতর্ক, তাই আশা করেছিলাম কুটির অন্ধকার হতেই জীবসিদ্ধি আমাকে ধরতে ঝাঁপাবে। ছুরি চালানোর সময়ও ভেবেছিলাম তোমার এই দ্বিতীয় ছাত্রকেই আঘাত করলাম। কিন্তু অদৃষ্টের কি পরিহাস দেখো জীবসিদ্ধি, তুমি আমায় না আটকে নিজের গুরুকে রক্ষা করতে গেলে, আর তোমার জায়গায় প্রাণ দিল শশাঙ্ক। জীবসিদ্ধি এগিয়ে গিয়ে পর পর কয়েকবার বিধরকের মুখ লক্ষ্য করে ঘুষি চালালো। রক্তাক্ত অবস্থাতেও তার হাসির বেগ আরো বাড়ল। চাণক্য এখনো শশাঙ্কর মাথা কোলে নিয়ে বসে আছেন। জীবসিদ্ধি থামতে প্রশ্ন করলেন, কিভাবে কিভাবে শকুনি এত কিছু জানলো আমাদের বিষয়ে? আমার ছাত্রদের পরিচয়, তাদের অভ্যাস, এই সব কিভাবে সে জানলো? মুখ থেকে একদলা থুতু আর সঙ্গে জীবসিদ্ধির আঘাতে ভেঙে যাওয়া কয়েকটা দাঁত মেঝেতে ফেলে বিধরক উত্তর দিল, বিস্মিত হলে কৌটিল্য, তুমি অনুমানও করতে পারবে না কিছু চাণক্য। গুরুদেব তোমাদের ও তোমার মূল শক্তিস্তম্ভ 6 জন ছাত্র বিষয়ে সবকিছু জানেন। জানো চাণক্য, তোমায় আমি ঘৃণা করি। তোমার নিজের অহং পূর্ণ করতে তুমি অগণিত মানুষকে ব্যবহার করেছ। নিজের উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করতে যে লক্ষ লক্ষ মানুষকে ইতিহাসের সাক্ষী হওয়ার স্বপ্ন দেখিয়ে দেশকে স্বাধীন করার মিথ্যে উদ্দেশ্য দিয়ে নিজের সেনাবাহিনী গড়ে তুলেছিলে, তার মধ্যে আমার 3 ভ্রাতাও ছিল।
তোমার কথায় উদ্বুদ্ধ হয়ে তারা যুদ্ধে গিয়েছিল মগধের বিরুদ্ধে। মনে পড়ে পাটলিপুত্রে তৃতীয় তথা শেষ আক্রমণের কথা? যে ছোট সৈন্যদল তোমার কথায় বিশ্বাস রেখে সেদিন পাটলিপুত্র আক্রমণ করেছিল, তাদের মধ্যে ওরাও ছিল। ওরা জানতই না যে ওরা তোমার যুদ্ধ জয়ের চতুরঙ্গে বলি প্রদত্ত গুটি মাত্র। চাণক্য স্তব্ধ হয়ে বসে রয়েছেন। বিধরক আরো একবার বিষ উগরে দিল। অবিভক্ত আর্যাবর্ত তোমার সর্বগ্রাসী উচ্চাভিলাষ মাত্র। মৌর্য সাম্রাজ্য শুধুমাত্র নন্দর দরবারে তোমাকে অপমানের প্রতিশোধের নিদর্শন। তোমার এই স্বপ্নের জন্যে যে মানুষরা প্রাণ দিয়েছে তাদের নাম কে মনে রাখল কৌটিল্য? ইতিহাসে কি লেখা থাকবে তাদের নাম? না, সবাই ভুলে যাবে, ভুলে গিয়েছে। আমার 3 ভাইয়ের মৃতদেহ পর্যন্ত আমরা পাইনি। ভাইদের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে মা মারা যায় যুদ্ধের পরেই। তুমি মহান হলে আমার পরিবার ধ্বংসের মূল্যে। এরকম কত হাজার পরিবার আজ অবধি তুমি ধ্বংস করেছ, তার সংখ্যা জানো চাণক্য? আজ শশাঙ্কও তোমারই উচ্চাভিলাষের বলি হয়েছে। জীবসিদ্ধি চেঁচিয়ে উঠল, শশাঙ্কর নাম তোর মুখে আমি শুনতে চাই না খুনি। জীবসিদ্ধিকে উপেক্ষা করে বিধরক আবার বলল, আমরা যে স্বজন হারানোর শোক সহ্য করেছি তা এবার তুমি অনুভব করবে কৌটিল্য, যেন সহজ মৃত্যু তোমার শাস্তি নয়। এই শোক প্রিয় মানুষের মৃত্যুর সাক্ষী থাকার অসহায়তার অনুভূতি তোমার সাজা। নিজের স্বপ্নকে ভেঙে চুরমার হতে দেখবে তুমি। মৌর্য সাম্রাজ্য ধ্বংস হবেই। চাণক্য বিধরকের দিকে মুখ ফেরালেন। তার মুখে কাঠিন্যের ভাব। শকুনির মুখ্যালয় কোথায় বিধরক? কোথায় লুকিয়ে আছে সে? বিধরক কয়েক মুহূর্ত চাণক্যর দিকে তাকিয়ে থাকল অপলক দৃষ্টিতে। তারপর আবার অট্টহাস্যে ফেটে পড়ল। হাসি থামিয়ে বলল, শকুনির সন্ধান চাও চাণক্য? তবে জেনে রাখো, সে তোমার 1 হস্ত দূরে এসে দাঁড়ালেও তুমি তাকে ধরতে পারবে না। আর্যাবর্তকে ধ্বংস সে করবেই। শশাঙ্কর মাথা কোল থেকে সযত্নে মাটিতে নামিয়ে রেখে চাণক্য উঠে দাঁড়ালেন। ধীর পদক্ষেপে হাঁটুর উপর বসে থাকা বন্দী বিধরকের সম্মুখে এসে দাঁড়ালেন। ঝুঁকে তার মুখের সামনে নিজের মুখ নিয়ে এসে বললেন, উত্তর আমার এখনই চাই। কৌটিল্য কতটা নৃশংস হতে পারে সে ধারণা তোমার নেই। বিশ্বাস করো, তুমি উত্তর না দিলে আমি নিজে তোমার সেই দশা করব যে মৃত্যুও তোমাকে দেখে ভয় পাবে। আমি আর একবার মাত্র প্রশ্ন করব বিধরক, শকুনি কোথায় বিধরক? চাণক্যর কণ্ঠে, কথা বলার ভঙ্গিতে কিছু একটা ছিল যা কক্ষে উপস্থিত সকলের হৃদয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিল এক মুহূর্তের জন্যে। চাণক্য শান্ত রয়েছেন, স্বাভাবিকের চেয়েও যেন অধিক শান্ত, কিন্তু তার প্রতিটি কথা, প্রতিটি শব্দে যেন আসন্ন প্রলয়ের ধ্বনি শোনা যাচ্ছে। বিধরকের মুখের হাসি মিলিয়ে গেল। জীবসিদ্ধির মনে হলো আজ সন্ধ্যা থেকে এই প্রথমবারের জন্যে বিধরক ভয় পেয়েছে। বিধরক কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, আচার্য শকুনির সন্ধান চাও তুমি? বেশ, তবে জেনে রাখো, সে মৃত। কথাটা শেষ হতেই বিধরকের মুখের ভেতর থেকে কিছু কামড়ানোর শব্দ হলো। পর মুহূর্তে তার মুখ থেকে গলগল করে রক্ত ও সঙ্গে কিছু একটা মাংসপিণ্ড বেরিয়ে এলো। জীবসিদ্ধির বুঝতে সময় লাগলো যে সেটা একটা মাড়ি থেকে ছিন্ন হয়ে যাওয়া জিহ্বা। একজন সৈনিক চেঁচিয়ে উঠল, হে ঈশ্বর, শয়তানটা নিজের জিভ কামড়ে কেটে ফেলেছে, আত্মহত্যা করতে চাইছে, ওকে বাঁচাতে হবে। চাণক্য হাত তুলে সকলকে থামতে বললেন। বিধরককে বাঁচানোর কোনো প্রয়াস করতে বারণ করলেন হাতের ইশারায়। জীবসিদ্ধি বলল, কিন্তু আচার্য? চাণক্য তাকে আবারও হাত তুলে থামিয়ে দিলেন। চাণক্য স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন
যন্ত্রণায় ছটফট করতে থাকা, ক্রমাগত মুখ থেকে রক্ত বেরোতে থাকা বিধরকের দিকে। জীবসিদ্ধি সে দৃশ্য সহ্য করতে না পেরে অন্যদিকে চোখ ঘুরিয়ে ফেলল। প্রায় প্রত্যেকেই তাই করল, কিন্তু চাণক্য গোটা সময়টা স্থির ভাবলেশহীন দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেদিকে, যতক্ষণ না বিধরকের ছটফটানি থেমে গিয়ে মেঝেতে ছড়িয়ে থাকা রক্তের মধ্যে তার দেহ স্থির হয়ে গেল। তারপর ধীর পদক্ষেপে হেঁটে চাণক্য আবার শশাঙ্কর মৃতদেহর কাছে গিয়ে পুনরায় বসলেন। তার পুত্র সম শিষ্যর মাথাটা আবার নিজের কোলে নিলেন এবং বিড়বিড় করে বললেন, আমায় ক্ষমা করো শশাঙ্ক, আমায় ক্ষমা করো। ৪৪। মলয়কেতু ও পদ্মা গত দুদিন হল আত্মগোপন করে আছে জঙ্গলের ধারে নির্জন প্রান্তরে অবস্থিত একটি ভবনে। মলয়কেতু গত দুদিন শুধুই মদ্যপান করেছে এবং বাকি সময়টুকু সেই নেশায় অঘরে ঘুমিয়েছে। পদ্মা তার যত্নের ত্রুটি করেনি। পদ্মার কোলে মাথা রেখে শুয়ে সোমরসের নেশার ঘোরে মলয়কেতু বলছে, সবাই ভাবছে আমি শেষ, আমি আর কিছুই করতে পারবো না। ওরা সবাই একসঙ্গে চক্রান্ত করেছে, কিন্তু ওরা ভুলে যাচ্ছে যে আমি পৌরবরাজ মলয়কেতু, বীর পুরুরাজের রক্ত আমার ধমনীতে। আমি এবারের মতো হেরে গেলেও আবার আমি জিতব। ওই কুলহীন চন্দ্রগুপ্ত যদি পারে তবে আমি কেন পারবো না, তাই না পদ্মা? পদ্মা মলয়কেতুর চুলে আঙুল চালাতে চালাতে উত্তর দিল, হ্যাঁ মহারাজ। মলয়কেতু আবারও বলল, কাউকে বিশ্বাস করা যাবে না পদ্মা। আমার নিজের প্রধানমন্ত্রী সেনাপতি আমার সঙ্গ ছেড়েছে। শুনলাম তারা চন্দ্রগুপ্তর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এটা কি বেইমানির চরম নজির নয়? হ্যাঁ মহারাজ। শোনো পদ্মা, তোমায় ছাড়া আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। একবার আমায় নিজের করে নাও পদ্মা। আর কত অপেক্ষা করাবে আমায়? আমি পুনরায় রাজ সিংহাসনে বসলে তুমি হবে আমার রানী, রাজরানীর সম্মান দেব আমি তোমায়। হ্যাঁ মহারাজ, আর অপেক্ষা নয়। পদ্মা ঝুঁকে পড়ে মলয়কেতুর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। গভীর চুম্বনে দুটি ঠোঁট আবদ্ধ থাকল বেশ কিছুক্ষণ। মলয়কেতুর শরীর নেশার মধ্যেও কেঁপে উঠছিল উত্তেজনায়। মলয়কেতুর ঠোঁট ছেড়ে পদ্মা তাকে দেখে হাসল। মলয়কেতু তার কোলে মাথা রাখা অবস্থাতেই হাত বাড়িয়ে আরও একবার পদ্মাকে নিজের দিকে আকর্ষণ করতে চাইল। পদ্মা বলল, মহারাজ আপনি মত্ত। আমি তোমার নেশায় মত্ত হয়েছি পদ্মা। এসো, আজকে আমায় প্রত্যাখ্যান করো না। কিন্তু মহারাজ, আপনার যে ঘুম পাচ্ছে। মলয়কেতু যেন তার কথাতেই অনুভব করল যে সত্যিই তার চোখ নিদ্রায় ভারী হয়ে আসছে। মলয়কেতু তন্দ্রা ও নেশার ঘোরে প্রশ্ন করল, তাহলে এখন কি করব পদ্মা? পদ্মা মলয়কেতুর চুলে আবারও আঙুল চালানো শুরু করেছে। বড্ড আরাম লাগে মলয়কেতুর তার মাথায় এভাবে কেউ আঙুল চালিয়ে দিলে। পদ্মা বলল, আপনি আমার কোলে মাথা রেখে এভাবেই ঘুমিয়ে পড়বেন মহারাজ। কিন্তু আমার যে ঘুমোতে ইচ্ছে করছে না পদ্মা, কিন্তু নিদ্রা আমার চোখের পাতা ভারী করে দিচ্ছে। কি করি পদ্মা? আপনি চোখ বন্ধ করুন মহারাজ, আমি বরং আপনাকে একটি গল্প শোনাই। গল্প শোনাবে পদ্মা? কাহিনী? জানো পদ্মা, এভাবেই আমার মাতা আমাকে কাহিনী শুনিয়ে ঘুম পাড়িয়ে দিত ছোটবেলায়। আমার না মাতাকে আজ অনেক বছর পর খুব মনে পড়ছে। পিতার কথাও মনে পড়ছে। তাকে আমি নিজের হাতে বিষ। ওসব কথা থাক মহারাজ, আপনি না হয় গল্প শুনুন, চোখ বুজে গল্প শুনুন। মলয়কেতুর চোখের পাতা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে, তাও সে বলল, বেশ, কাহিনী শোনাও আমায় তুমি। কিসের কাহিনী শোনাবে আমায় তুমি? এই কাহিনীর কোনো নাম নেই মহারাজ,
শুধু কাহিনীটা আছে। আপনি শুনবেন? বেশ। এক দেশে একটি বালিকা ছিল। তার জন্ম হয়েছিল বড় অশুভ সময়ে। নক্ষত্রের দিশা অনুযায়ী সেই বালিকার জন্ম অশুভ। তাই তার জন্মের পরেই প্রথমে ঠিক করা হলো এই কন্যাকে জীবিত রাখা যাবে না। তাই তার পিতা ও পরিবার চাইল তাকে তখনই হত্যা করতে। কিন্তু শুধু তার মাতার জন্যে সে যাত্রা সেই শিশুটি রক্ষা পেল। মহারাজ, আপনি কি জেগে আছেন? হ্যাঁ, বলো। তারপর সকলের দ্বারা লাঞ্ছিত হয়ে মেয়েটি বড় হলো। বালিকা থেকে কিশোরী বয়সে পদার্পণ করল। সে জানত না তার দোষ কি, শুধু জানত যে সে অশুভ। তার সংস্পর্শে কোনো পুরুষ কোনোদিন এলে সেই পুরুষের মৃত্যু অনিবার্য। তাই সেই কন্যার বিবাহ কোনো দিন সম্ভব ছিল না। মাতার অকালে মৃত্যুর পর থেকে কেউ তাকে কোনোদিন ভালোবাসেনি, কোনোদিন ভালোবাসবেও না। সে বুঝতে পারে যে সে সুন্দরী, কিন্তু সে যে অশুভ। তাই পরিবারের কাছে সে ছিল বোঝা। সকলে বলতো, ও মেয়ে নয়, ও বিষকন্যা। মহারাজ, আপনি কি এখনো শুনছেন? এরপর একদিন সেই মেয়েটার গ্রামে এক প্রাজ্ঞ ব্রাহ্মণ এলেন। সকলে সেই ব্রাহ্মণকে খুব আদর আপ্যায়ন করল। এই ব্রাহ্মণ গ্রামে এসে সেই অশুভ কিশোরীটির কথা জানতে পারলেন। কি আশ্চর্য! সেই মেয়েটিকে কাছে ডাকলেন। বড় মানুষদের কাছে লাঞ্ছনা, কামুক দৃষ্টি ও স্পর্শ পেতেই এতদিনে সে অভ্যস্ত। তাই যখন সেই প্রাজ্ঞ ব্রাহ্মণ তার মাথায় সস্নেহে হাত রেখে তাকে প্রশ্ন করলেন, মা, তোর বড় কষ্ট আমি জানি। তোর মতো অনেক মেয়ের অশ্রুজলে এই দেশের ভূমি সিক্ত হয়েছে মা। এখানে তোর কিছুই নেই রে, যাবি আমার সঙ্গে? তোর মতোই অনেক কন্যা থাকে এক জায়গায়, ওখানে সবাই সমান, কেউ তোকে হীন দৃষ্টিতে দেখবে না মা। যাবি আমার সঙ্গে সেখানে? জীবনে সেই প্রথমবার আনন্দে চোখে অশ্রু এসেছিল মেয়েটার। সেই ব্রাহ্মণের সঙ্গেই সেই কিশোরী আশ্রমে আসে। সেখানে আরও অনেক মেয়ের সঙ্গেই তাকে বিভিন্ন যুদ্ধকলা, ভাষা, রাজনীতি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। খাদ্যের সঙ্গে নিয়মিত পরিমিত পরিমাণে বিষ তাকে দেওয়া হতে থাকলো সেই ব্রাহ্মণ ও এক দক্ষ আয়ুর্বেদাচার্যর তত্ত্বাবধানে। সেই বিষের পরিমাণ বয়সের সঙ্গে সঙ্গেই বাড়ানো হতো, যাতে যৌবনে সেই কন্যাদের শরীরে বিষের প্রাকৃতিক প্রতিষেধক গড়ে ওঠে। সেই কন্যাটিকে নতুন নাম দেওয়া হয়। যে পরিচয় আজীবন তার কাছে অভিশাপ ছিল, এই আশ্রমে সেই পরিচয়কে গর্বের সঙ্গে নিজের উপাধি নিয়েছিল সেই মেয়েটি, বিষকন্যা। হ্যাঁ, সে বিষকন্যা। মহারাজ, আপনি কি বিষকন্যাদের বিষয়ে শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন। অস্পষ্ট অস্ফুট শব্দ এলো মলয়কেতুর মুখ থেকে। মহারাজ, একটি গোপন কথা বলি আপনাকে। কাউকে বলবেন না কিন্তু কথাটা। আপনি নিশ্চয়ই জানেন যে বিষকন্যাদের শরীরে এত বিষ থাকে যে তাদের স্পর্শে বা চুম্বনে বা দংশনে মানুষের মৃত্যু হয়। এ তথ্য একদমই ভুল। এই ভুল তথ্য ইচ্ছে করেই মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে তাদের বিভ্রান্ত করতে, তাদের মনে ভয় সঞ্চার করতে। আসলে এই নারীরা সহজেই সাধারণের মতো জীবনযাপন করতে পারে। সাধারণ পরিস্থিতিতে তাদের থেকে কারোরই কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আসলে তাদের শরীরে বিষ থাকে বটে, তবে তা শুধুমাত্র তাদের নিজের শরীরকে কোনো রকম বিষের প্রভাব থেকে সুরক্ষিত রাখে। কিন্তু এর ফলে বিষকন্যারা এই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গুপ্তঘাতকও বটে। সহজেই নিজেদের শরীরের বিভিন্ন অংশে, দাঁতে, যোনিতে বা ঠোঁটে তীব্র বিষ মেখে সহজেই স্বাভাবিক থাকতে পারে, কারণ সেই বিষ ভুলক্রমে তাদের শরীরে প্রবেশ করলেও তাদের কোনো ক্ষতি হয় না। কিন্তু অন্য মানুষদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়, অর্থাৎ
তাদের শরীরের অঙ্গে বা ঠোঁটে মাখা বিষের প্রভাবে তাদের চুম্বনে, দংশনে বা সঙ্গমে অন্য ব্যক্তির মৃত্যু হয়। এই তথ্য কিন্তু অতি গোপন। তাও আপনাকে বললাম। কেন জানেন? কারণ আমি বিশ্বাস রাখি যে আপনি এই কথা কোনো দিন কাউকে বলবেন না। মহারাজ, আপনি কি এখনো জেগে আছেন? কোনো উত্তর এলো না মলয়কেতুর দিক থেকে। কিছুক্ষণ অপেক্ষা করল পদ্মা। মলয়কেতুর শরীরে নীলচে আভা ফুটে ওঠা অবধি বসে রইল সে অপেক্ষায়। যখন বুঝল যে মলয়কেতুর নিঃশ্বাস ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে উঠছে, তখন তার মাথাটা নিজের কোল থেকে নামিয়ে রেখে উঠে দাঁড়ালো পদ্মা। দ্বার খোলা রেখেই ভবন থেকে বেরিয়ে এলো। দুটি ঘোড়া বাঁধা ছিল প্রাঙ্গণে। একটিকে বাঁধন খুলে ছেড়ে দিল পদ্মা। অপরটির পিঠে চড়ে বসে পূর্বের অভিমুখে ঘোড়া ছুটিয়ে দিল। শশাঙ্কর অন্তিম ক্রিয়া তক্ষশিলার প্রাঙ্গণে সম্পূর্ণ রাজকীয় সামরিক সম্মানে সমাধা করা হয়েছে। মৃতদেহ মগধ অবধি নিয়ে যাওয়া সম্ভব নয় জেনে চাণক্যই বলেছিলেন, অন্তত তক্ষশিলা অবধি শশাঙ্ককে নিয়ে চলো জীবসিদ্ধি। নিজের গুরুকুলের চেয়ে পুণ্যভূমি আর কি বা হতে পারে। আশা করি শশাঙ্কর আত্মা কিছুটা হলেও শান্তি পাবে তাতে। শশাঙ্কর চিতাভস্য একটি মাটির ছোট কলসে নিয়ে চাণক্য ও জীবসিদ্ধি সহ মগধ সেনার ছোট দলটি পাটলিপুত্রর পথ ধরেছে। গোটা পথে চাণক্য একবারের জন্যেও সেই কলসটি নিজের দৃষ্টির বাইরে হতে দেননি। বলেছেন, এই অন্তিম চিহ্নটুকু শশাঙ্কর স্ত্রী পরিবারের হাতে সমর্পণ না করা অবধি তিনি স্বস্তি পাবেন না। জীবসিদ্ধি এত বছরের পরিচিতিতে চাণক্যকে খুব কমই দেখেছে এতখানি অনুভূতি প্রবণ হতে। জীবসিদ্ধি উপলব্ধি করেছে যে শিষ্যদের প্রতি তার পাষাণ হৃদয়ে গুরুর মনে কতটা গভীর অথচ অব্যক্ত ভালোবাসা আছে। পথে চাণক্য কথা বলেছেন খুব কম। জীবসিদ্ধির কথার উত্তর যতটা কম কথায় দেওয়া সম্ভব ততটাই বাক্য ব্যবহার করেছেন। তবে যাত্রাপথের মধ্যেই জীবসিদ্ধি জানতে চেয়েছিল, আচার্য, বিধরক কোন যুদ্ধের কথা বলছিল? যে যুদ্ধে রাজধানী আক্রমণ করতে গিয়ে তার পরিবার মারা গিয়েছিল, সে বিষয়টা কি? চাণক্য দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, তুমি তো জানোই জীবসিদ্ধি, সম্মুখ সমরে ধনানন্দর বিশাল সেনাকে পরাস্ত করা আমাদের পক্ষে কখনোই সম্ভব ছিল না। তাই আমাকে এক কূট রণকৌশল অবলম্বন করতে হয়েছিল। আমার উদ্দেশ্য ছিল মগধের প্রান্ত জনপদগুলো আগে দখল করা, যাতে রাজধানীকে অন্য রাজ্যের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা যায়। এর ফলে রাজধানীর সঙ্গে বাণিজ্য পথ বন্ধ হবে, ক্রমশই খাদ্য ও অন্য জরুরি সামগ্রীর অভাব দেখা দেবে, যার ফলে সেনা ও প্রজাদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাবে এবং মগধের অন্দরেই বিদ্রোহ সৃষ্টি হবে। আমরা এভাবেই মগধকে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে দুর্বল করে তবেই পরাস্ত করেছিলাম তাদের। জীবসিদ্ধি বলল, হ্যাঁ, সে তো জানি আচার্য। চাণক্য বললেন, কিন্তু মগধের প্রান্তের বা সীমান্তবর্তী রাজ্য জয় করতে গেলে আগে প্রয়োজন ছিল সেখান থেকে মগধের সেনাকে সরিয়ে দেওয়া। এই কাজ কিন্তু কঠিন ছিল জীবসিদ্ধি, কারণ ভুলে যেও না, সেই সময়ে ধনানন্দর মহামত্ত ছিল স্বয়ং রাক্ষস। তাকে অন্য অন্য রাজ্য থেকে সেনাবাহিনী সরিয়ে ফেলতে বাধ্য করার একমাত্র উপায় ছিল যদি কোনোভাবে নন্দ ও রাক্ষসের মনে এই বিশ্বাস ঢুকিয়ে দেওয়া যায় যে রাজধানী পাটলিপুত্র আক্রান্ত। একমাত্র রাজধানীতে আক্রমণ হলে তবেই নন্দ তার বাহিনীকে অন্য রাজ্য থেকে সরিয়ে পাটলিপুত্রে নিয়ে আসত রাজধানীর সুরক্ষার কথা ভেবে। অতএব আমার প্রয়োজন ছিল একটি সেনাদলের যারা পাটলিপুত্র আক্রমণ করবে। এই সেনাদলকে আমি কখনোই আমার আসল উদ্দেশ্য বলিনি যে তাদের একমাত্র উদ্দেশ্য হতে চলেছে রাজধানীতে আক্রমণ করে মগধের বিশাল সেনার কাছে পরাস্ত হওয়া। তারা আমার জন্যে ছিল উচ্চতর মহৎ উদ্দেশ্য সিদ্ধির স্বার্থে
বলি প্রদত্ত কয়েকটি প্রাণ। চাণক্য কিছুক্ষণ চুপ করে চোখ বুজে রইলেন। চোখ না খুলেই বললেন, আমি জানতাম তারা নিশ্চিত মৃত্যুর দিকে চলেছে আমারই দেখানো পথ অনুসরণ করে। তাদের আমি মিথ্যা বীরত্বের দিবা স্বপ্ন দেখিয়েছিলাম, বিশ্বাস জাগিয়েছিলাম মনে যে আমার রণনীতি অনুযায়ী তারা যুদ্ধে গেলে তাদের জয় হবে। তারা আমার মিথ্যা কথায় আশ্বস্ত হয়ে পাটলিপুত্রে আক্রমণ করে। রাজধানীতে আক্রমণ হতে ধনানন্দর আদেশে মগধের সমস্ত সেনা রাজধানীর উদ্দেশ্যে রওনা হয়ে যায় অন্যান্য রাজ্যকে অরক্ষিত রেখেই, এবং সেই সুযোগেই আমরা দখল নিই সেই সব অরক্ষিত রাজ্যের। পরবর্তী ঘটনার সাক্ষী তুমি নিজে ছিলে, কিন্তু এর মূল্য দিতে হয়েছিল সেই সেনাবাহিনীকে যারা নিজেদের অজান্তেই আমার আদেশে পাটলিপুত্রে আক্রমণ করে প্রাণ দিয়েছিল। সেই বাহিনীতেই বিধরকের পরিবারের সদস্যরাও ছিল। চাণক্য থেমে চোখ খুললেন। জীবসিদ্ধি কোনো কথা বলল না। এক দৃষ্টিতেই মাটির দিকে তাকিয়ে মাথা নিচু করে বসে রইল। শুনতে পেল চাণক্য বলছেন, এই মানুষদের মৃত্যুর দায় আমার, শুধুই আমার। আমি এই পাপ মাথা পেতে নিয়েছি, এবং এর ফলে যদি মৃত্যুর পর ঈশ্বরের আদেশে আমাকে নরকের অগ্নিতে অনন্তকাল পুড়তে হয়, তবুও আমি রাজি। কিন্তু আমি আমার জীবনে যে অসংখ্য তথাকথিত অধর্মের মার্গ অবলম্বন করেছি, সেই সকল পাপের দায় স্বীকার করে নিয়েও আমি বলতে পারি যে তার কোনোটাই আমি নিজের ক্ষুদ্র স্বার্থের কথা ভেবে করিনি। আমি আজ অবধি যা যা করেছি শুধুমাত্র এই দেশের, আমার মাতৃভূমির হিতের স্বার্থে করেছি, এবং একই পরিস্থিতিতে আমি পুনরায় ঠিক তাই করব। জীবসিদ্ধি অবাক চোখে তার গুরুর দিকে দেখল। তার মনে পড়ে যাচ্ছে মহাভারতের কাহিনী। কুরুক্ষেত্র যুদ্ধর শেষে শ্রীকৃষ্ণ সমস্ত দায় নিজের কাঁধে তুলে নিয়েছিল স্বেচ্ছায়। ধর্মযুদ্ধ জয়ের জন্যে কি সেও বারংবার অধর্মের পথ অবলম্বন করেনি? সে তো দেবতা ছিল, স্বয়ং বিষ্ণু, আর এই বিষ্ণু তো সাধারণ মানব মাত্র। অথচ কি অদ্ভুত মিল তাদের! অদ্ভুত কাহিনীও। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।